আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমাদের লেকচারটা হলো প্রেজেন্টেশন অফ ডেটা নিয়ে। আমরা আজকে প্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে ডেটাগুলো আমরা কি ধরনের ফর্মে সাধারণত প্রেজেন্ট করে থাকি, ক্লাসিফিকেশন অফ ডেটা, এরপরে আলোচনা করব ফরমেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ক্লাস ইন্টারভেলস, যার মধ্যে ক্লাস লিমিট, ক্লাস ইন্টারভেল, ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস মিড পয়েন্ট, এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড ইত্যাদি জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে। তো আসুন আমরা শুরু করি আমাদের লেকচারটা আজকে। দেখি আমরা গত ক্লাস পর্যন্ত যেগুলো দেখেছিলাম তা ছিল ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা, এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখেছি কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটার মধ্যে আমরা কি করেছিলাম, আমরা ওখানে টাইপস অফ ডেটা নিয়ে কথা বলেছি। অর্থাৎ ওখানে আমরা দেখেছিলাম সেকেন্ডারি টাইপস অফ ডেটা, ইন্টারনাল রেকর্ডস, প্রাইমারি ডেটা, এবং ডেটাগুলো কিভাবে সাধারণত কালেক্ট করা হয়। আমরা ওখানে সার্ভে মেথড বা কোয়েশ্চেনিয়ার মেথড নিয়ে আলোচনা করেছি, অবজারভেশন মেথড নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা যেটা দেখব, ডেটাগুলো কালেক্ট করার পরে এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে ডেটাগুলো প্রেজেন্ট করা। তো আসুন আমরা আমাদের প্রেজেন্টেশন অফ ডেটা চ্যাপ্টারটা শুরু করি। After the data have been collected, the next step is to present them in a suitable form. একটা suitable form এ আমরা present করব। The need for proper presentation arises because of the fact that statistical data in their raw form almost defy comprehension. অর্থাৎ আমি যদি একটা কোয়েশ্চেনিয়ার নিয়ে থাকি বা অবজারভেশন রেকর্ড করে থাকি, যেভাবে আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, সেটা যদি কোনো একটা সাধারণ মানুষ দেখে তাহলে সে ওখান থেকে কোনো কিছুই কি করতে পারবে না, রিট্রাইভ করতে পারবে না, কোনো ইনফরমেশন সে ওখান থেকে বুঝতে পারবে না। সো এটাকে যখন আমরা প্রেজেন্ট করব কোনো একটা সুইটেবল ফর্মে, তখন একমাত্র সাধারণ মানুষ এটাকে পড়তে পারবে। যেভাবে আমরা কি করি, আমরা কোয়েশ্চেনিয়ারটা সার্ভে করার পরে, ডিজাইনিং কোয়েশ্চেনিয়ার সার্ভে করার পরে ওইটাকে যখন আমরা অ্যানালাইজ করি এবং ইন্টারপ্রেট করি, তখন আমরা কোনো একটা টেবিউলার ফর্মে এটাকে দেখাই, কোনো একটা টেবিউলার ফর্মে দেখাই, একটা ট্রেন্ড অ্যানালাইসিস দেখাই। তখন এটা কিন্তু সাধারণ মানুষ যখন একটা গ্রাফিক্যাল আকারে বার চার্ট, পাই চার্ট এইভাবে দেখবে। যেমন ধরুন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে ধরুন এখানে আমি যদি এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন এই যে এখানে একটা দিয়েছে কি, দ্য ফলোইং ফান্ডস ইন অ্যাসিস্ট্যান্স ওয়্যার স্যাংশনড অ্যান্ড ডিসবার্সড ডিউরিং তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কত সালে কত অ্যামাউন্ট স্যাংশন করেছে। এই ডেটাগুলোকে আমি কি করলাম, প্রথমে টেবল আকারে দিয়েছি। হ্যাঁ, তো টেবিল আকারে দেওয়ার পরে আমাকে বলছে এই ডেটাগুলোকে একটা পাই চার্ট আকারে, ডায়াগ্রাম আকারে দেখান। তো আমরা কি করলাম, এটা পুরোটাকে কি করলাম, ফার্স্টে এই টেবুলার ফর্মের ডেটাটা যেটা ছিল সেই টেবুলার ফর্মের ডেটাটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে ফেললাম। অর্থাৎ বিগত যেই সময়টা আমাকে দেওয়া আছে ওই সময়ের টোটাল ডিসবার্সমেন্ট অ্যামাউন্টটাকে সাম করে প্রতি অর্থ বছরে যেই অ্যামাউন্টটা ডিসবার্স করা হয়েছিল তার পার্সেন্টেজটা বের করে নিয়েছি। এই পার্সেন্টেজটা আমরা জন্য বের করে নিলাম যাতে করে আমরা পাই চার্ট আকারে প্রেজেন্ট করতে পারি। দেখেন এখন এই চার্টটা যদি কোনো একজন সাধারণ মানুষ দেখে, কোন একজন পাবলিক বা পেপার পত্রিকায় যদি এটা প্রকাশিত হয়, তখন তো সাধারণ মানুষ কিন্তু সহজে এটা দেখে বুঝতে পারবে যে টোটাল ডিসবার্সমেন্ট যা হয়েছে তার মধ্যে 2000 দেখা যাচ্ছে 2-3 অর্থ বছরে সবচেয়ে কম ডিসবার্সমেন্ট হয়েছে। আবার সহজেই সে বুঝতে পারবে যে 2009-10 অর্থ বছরে সবচেয়ে বেশি কি ডিসবার্সমেন্ট হয়েছে, যেখানে কিনা টোটাল ডিসবার্সমেন্ট ছিল এটা 25,104 কোটি। সো এই যে আমরা যে দেখতে পাচ্ছি স্যাংশন হয়েছে, ডিসবার্সমেন্ট হয়েছে, সরি আমি এখানে ডিসবার্সমেন্ট বলছি, এটা স্যাংশনের ডেটা ছিল, এটা ছিল ডিসবার্সমেন্টের ডেটা। সো আমরা দেখতে পাচ্ছি 25,000 লোন স্যাংশন হয়েছে, যার মধ্যে সবচেয়ে কম স্যাংশন হয়েছিল 2-3 সালে এবং 9-10 সালে হয়েছিল সবচেয়ে বেশি। একইভাবে ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম ডিসবার্সমেন্ট হয়েছে 2002-3 সালে এবং সবচেয়ে বেশি হয়েছে 2009-10 সালে। এই যে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, এটাই হলো আমাদের প্রেজেন্টেশন অফ ডেটা চ্যাপ্টারের প্রতিপাদ্য বিষয়। আমরা এখানে দেখব কিভাবে ডেটাগুলো প্রেজেন্ট হয় এবং ওই প্রেজেন্টেশন করার জন্য কোন কোন জিনিসগুলোকে আমাদের আমলে নিতে হয়। So when data are presented in easy to learn form, it can help the reader to acquire knowledge in much shorter period of time and also facilitate statistical analysis.
So presentation can take two basic forms, statistical table and statistical chart. আমরা একটু আগে যেটা দেখে এসেছি, এই যে এই ডেটাটা এখন যেভাবে আছে, ইয়ার, অ্যামাউন্ট স্যাংশন, অ্যামাউন্ট ডিসবার্সড, এখানে আসলে ফলোইং ফান্ডের কথা বলা হচ্ছে, একটা লোন ফান্ডের কথা বলা হচ্ছে, লোন বা অ্যাডভান্সমেন্ট যেগুলো ব্যাংক সাধারণত লোন দিয়ে থাকে আমরা জানি সবাই। সো দেখা যাচ্ছে যে পরিমাণ স্যাংশন হয়েছে তা অনেক সময় একইভাবে ডিসবার্সমেন্ট হয় না। এটা সহজ জিনিস, আমরা যারা কমার্স, আমরা যারা বিজনেস নিয়ে পড়ি তারা জানি। ধরুন একটা ব্যাংকে কোন একজন ব্যক্তি, সে সাপোজ 10 লক্ষ টাকা সে লোনের জন্য আবেদন করেছে। সো সে 10 লক্ষ টাকা হয়তো লোন পেল, কিন্তু তার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে সে দেখা যাবে সে হয়তো 8 লক্ষ টাকাটা ডিসবার্সমেন্ট নিবে, বাকি 2 লক্ষ টাকাটা তার স্যাংশনে থেকে যাবে, সে ওইটা ডিসবার্সমেন্ট হিসেবে নেয়নি। কিংবা শেষ মুহূর্তে হয়তো ব্যাংক মনে করেছে যে না, এই অ্যামাউন্টটা ডিসবার্স করা উচিত হবে না, এভাবে করে অনেক সময় নীতিগত কারণও হতে পারে। যে যাই হোক, অ্যামাউন্ট স্যাংশন, অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট, এই যে আমরা সহজে ট্যাবুলার ফর্মে দেখছি, এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে এইভাবে হয়তো বা থাকে না। এটা আমরা যেটা করি, আমরা বিগত 10 বছরের, 5 বছরের আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডেটাগুলো নিয়ে, ওদের যে অ্যানুয়াল রিপোর্টটা আছে ওই অ্যানুয়াল রিপোর্টটা নিয়ে ওখান থেকে সামারাইজ করে ডেটাটাকে এভাবে প্রেজেন্ট করছি। এটা হলো টেবুলার ফর্ম। সো টেবুলার ফর্ম আমরা দেখে একটা ধারণা করতে পারছি, কিন্তু এখানে কম্পেয়ার করাটা দেখুন কঠিন হয়ে যাচ্ছে, কোনটা বেশি কোনটা বেশি, কোনটা কম কোনটা কম, এটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না বা সহজে অনুধাবন করতে পারছি না। তখন আমরা কি করলাম, আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলাম, ফাইনালি এই পাই চার্ট দিয়ে দেখালাম। এই পার্টিকুলার ক্ষেত্রে হয়তো পাই চার্ট কাজে লাগে, তখন আমরা বার ডায়াগ্রাম, বার চার্ট, হ্যাঁ, সাবডিভাইডেড বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, আমরা ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, এগুলো আমরা সামনে আরো জানবো, ওগুলো দিয়ে আমরা কি করব, প্রেজেন্ট করব। ঠিক আছে। সো আপাতত আমরা যেটা বুঝলাম যে টেবুলার ফর্ম যদি হয়, এটা হলো টেবুলার ফর্ম, আর এটা হলো চার্ট ফর্ম বা গ্রাফিক্যাল ফর্ম। এরপর আসি, স্ট্যাটিস্টিক্যাল টেবিল ইজ প্রেজেন্টেশন অফ নাম্বারস ইন এ লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। যে আমরা দেখলাম স্ট্যাটিস্টিক্যাল টেবিলটা কি ধরনের ছিল, একটা প্রেজেন্টেশন অফ নাম্বারস ছিল একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্টে, উইথ সাম ব্রিফ explanation in to show what they are. However, before tabulating data, it is often necessary to first classify them. এই যে আমরা দেখেছি ক্লাসিফাই করে নিয়েছি, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে যে আমরা ক্লাসিফাই করে নিলাম তেমন। কিংবা আরো একটা জিনিস দেখতে পারি, যে দেখুন আমরা বলছি এখানে অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ান বের করতে বলেছে, তাই আমাদের পরবর্তী চ্যাপ্টার আমরা আলোচনা করব। জাস্ট একটা ধারণার জন্য নিলাম যে একটি ক্লাসে, পার্টিকুলার ক্লাসে স্টুডেন্টদের হাইটকে মেজার করতে বলেছে। সো এখানে আমরা দোনোভাবে দেখতে পাচ্ছি, এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ মেথড, অর্থাৎ 130 থেকে 134 পর্যন্ত সেন্টিমিটার পর্যন্ত হাইট আছে 5 জন স্টুডেন্টের, আবার 140 থেকে 144 পর্যন্ত হাইট আছে 28 জন স্টুডেন্টের কোন একটা পার্টিকুলার স্কুলে। কোন একটা পার্টিকুলার স্কুলে বলছি স্টুডেন্টদের হাইট নিয়ে একটা ডেসক্রিপটিভ ডেটা সেট বা ডেসক্রিপটিভ একটা ইনফরমেশন দিতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভাগ করে নিলাম, ক্লাসিফাই করে নিলাম, অর্থাৎ আমার এখানে ক্লাস ইন্টারভাল হচ্ছে 5 5 5 5 করে। ঠিক আছে। তো ক্লাস ইন্টারভাল জিনিসটা আমরা একটু পরেই আলোচনা করছি, আপাতত দেখলাম যে এটা ক্লাসিফাই করছি, শ্রেণী বিভাগ করছি। So a statistical table is presentation of numbers in a logical arrangement with some brief to show what they are. However, before tabulating data, it is often necessary to first classify them. আচ্ছা, statistical chartটা কি বা গ্রাফটা কি? It is a pictorial device. এটা একটা পিক্টোরিয়াল ডিভাইস ফর প্রেজেন্টিং ডেটা। এটা একটা পিক্টোরিয়াল ডিভাইস, একটা ছবি আকারে আসবে। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি প্রতিটা ডেটা থাকতেই হবে এমনটা জরুরি না, থাকতে পারে। একটু আগে আমরা যেটা দেখলাম, একটা পার্সেন্টেজ দিয়ে আমরা যে চার্ট দেখলাম বা একটা পাই চার্ট দেখলাম, ওখানে কিন্তু ওই যে এত এত কোটি টাকা, অত কোটি টাকা এটা না লেখা থাকতে পারে। সেক্ষেত্রে পার্সেন্টেজটা দেওয়া থাকতে পারে যে ইন টোটাল ডিসবার্সমেন্ট এত হয়েছে, তার মধ্যে এত এত সালে এত এত পার্সেন্ট ডিসবার্সমেন্ট হয়েছে। 100% যদি আমি ধরে নেই, তাহলে এত এত বছরে এত এত পার্সেন্ট ডিসবার্সমেন্ট হয়েছে বা অ্যামাউন্ট স্যাংশন হয়েছে। সো ওটা হলো একটা পিক্টোরিয়াল ডিভাইস। তাহলে আমরা বুঝতে পারলাম টেবুলেশনটা কি, একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস, আর চার্টিংটা বা গ্রাফটা কি, একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। সো আমরা প্রথম এই বর্তমান চ্যাপ্টারটাতে আমরা যেটা করব, আমরা পুরো চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, ক্লাসিফিকেশন অফ ডেটা, টেবুলেশন অফ ডেটা এবং চার্টিং ডেটা। তো আমাদের বর্তমান লেকচারটিতে আমরা শুধুমাত্র ক্লাসিফিকেশন অফ ডেটা নিয়েই কাজ করব। আসুন।
Classification of data. After collection and editing of data, in an important step towards processing the data in is classification. Okay, classification is the grouping of related facts into different classes. আমরা রিলেটেড ফ্যাক্ট যেগুলো থাকবে ওগুলোকে বিভিন্ন গ্রুপের মধ্যে কি করে নিব, ভাগ করে নিব, যেটাকে আমরা বলছি ক্লাসিফিকেশন. Facts in one class differ from those of another class with respect to some characteristics called a basis of classification. এই যে একটু আগে আমরা দেখলাম যে একটি স্কুলের ছাত্রদেরকে আমরা তাদের উচ্চতা অনুসারে আমি কি করলাম, ক্লাসিফাই করেছি. যে 130 থেকে 134 পর্যন্ত 34 সেন্টিমিটার পর্যন্ত বাচ্চাদেরকে আমি একটা ক্লাসে রাখলাম, আবার 134 থেকে 135 থেকে 139 পর্যন্ত ওদেরকে আলাদা রাখলাম. এইভাবে সর্টিং ফ্যাক্টস অন one basis of classification and then another basis is called cross classification. Classification of data is a function of very similar to that of sorting letters in a post office. এটাকে সাধারণত একটা পোস্ট অফিসের লেটারের সাথে ভাগ করা হচ্ছে. আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমাদের বইয়ে দেয়া উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি, যাতে করে আমাদের সবার হাতে এই বইটি রয়েছে. এটার সাথে রিলেভেন্ট আমরা উদাহরণ দিলে আমাদের জন্য আমাদের পরবর্তী পড়াশোনা করতে সহজ হবে. তো যাই হোক, আমাকে বলছে একটা পোস্ট অফিসের লেটার যেভাবে সর্টিং করে আমরা যখন ডেটাকে ক্লাসিফাই করি অনেক তেমনই করি. যেমন ধরা হোক, আমরা আমাদের নির্দিষ্ট পোস্ট অফিসে, আমাদের লোকাল পোস্ট অফিসে আমরা যখন চিঠি প্রেরণ করি তখন দেখা যায় ওখান থেকে যখন চিঠিগুলো কালেক্ট করার পরে ডিসেমিনেট করার প্রশ্ন আসে তখন কিন্তু ওগুলো চেক করা হয়, সর্টিং করা হয়. ধরুন আমি আমাদের চট্টগ্রাম জিপিও 4000 আমরা নিউ মার্কেট মোড়ে গিয়ে কি করলাম, পোস্টাল পোস্ট অফিসে দিয়ে আসলাম চিঠিটা. তা আমি হয়তো একটা চিঠি পাঠাবো রাজশাহীতে, অন্য কেউ একজন চিঠি পাঠাবে হয়তো বা খুলনাতে, কেউ পাঠাবে সিলেটে, কেউ পাঠাবে ঢাকাতে. তখন আমরা কি করব, তখন পোস্ট অফিসে যেটা করবে ওনারা চিঠিগুলোকে ভাগ করে ফেলবে. ঢাকার চিঠি, চট্টগ্রামের চিঠি, রাজশাহীর চিঠি, খুলনার চিঠি, সিলেটের চিঠিগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে ক্লাসিফাই করে তারপর ওগুলোকে ডিসেমিনেট করার তারা ব্যবস্থা করবে, অর্থাৎ সংশ্লিষ্ট পোস্ট অফিসে তারা এগুলো সেন্ড করবে. আমরা আজকে এখন দেখে নেই টাইপস অফ ক্লাসিফিকেশন. আমরা ডেটাগুলোকে যে ক্লাসিফিকেশন করব কতভাবে করতে পারি. Broadly, the data can be classified on the following 4 bases. Number 1, geographical. আমরা এরিয়া ওয়াইজ, সিটি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাগুলোকে ভাগ করতে পারি. অর্থাৎ আমি যদি এই যে দেখলাম আমরা গড় উৎপাদন নিয়ে যদি আলোচনা করি, যে আমাদের দেশে পুরো বাংলাদেশে আমরা চাল উৎপাদন বিগত 10 বছরে চালের উৎপাদন কেমন হয়েছে, গমের উৎপাদন কেমন হয়েছে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন উৎপাদনমুখী যে সকল শস্য আছে সেগুলোর আমরা একটা ডেটা নিলাম. কিংবা কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই ধরনের আমি একটা ডেটা নিতে চাচ্ছি. তাহলে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে একটা গড় বৃষ্টিপাত আসবে. এরপরও আমরা এরিয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগীয় শহর বিভাগ ভিত্তিক কি করতে পারি, আমি ডেটাগুলো নিতে পারি যে কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে. এই ধরনের ডেটাকে আমরা ক্লাসিফাই যদি এভাবে করি এলাকা ভিত্তিক, তখন আমরা কি বলবো, জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন. এরপর আসুন ক্রোনোলজিক্যাল. ক্রোনোলজিক্যালটা কি, অন দ্য বেসিস অফ টাইম. বিগত 10 বছরকে যদি আমি এভাবে তুলনা করতে চাই তাহলে দেখব 2010 সালে কেমন হয়েছিল বৃষ্টিপাত, 11 সালে, 12 সালে, 13 সালে, এইভাবে করে যদি আমি সময়ের ভিত্তিতে ক্লাসিফাই করি তাহলে সেটাকে আমরা বলবো ক্রোনোলজিক্যাল ক্লাসিফিকেশন. এরপরে আসুন কোয়ালিটি. এটা কিছু বৈশিষ্ট্যের উপরে করা হবে এবং কোয়ান্টিটিভটা এটা ইন টার্মস অফ ম্যাগনিটিউডস. আমি একটা একটা করে আলোচনা করি, সেটা আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে. যেমন আসুন জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন. In geographical classification, data are classified on the basis of geographical or locational differences between the various items. For example, when we present the production of sugarcane, wheat, rice, etc. for various states or various towns, various cities, this would be called a geographical classification. যেটা আমি একটু আগে বললাম, আমরা যদি পুরো বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে কি পরিমাণ শস্য উৎপাদন হয়েছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এটা যদি এলাকা ভিত্তিক আমরা যদি ভাগ করে নেই সেক্ষেত্রে আমরা এই ডেটাগুলোকে বলবো জিওগ্রাফিক্যালি ক্লাসিফাইড ডেটা.
এরপর আসুন chronological classification. Chronological classificationটা when data are observed for over a period of time, the type of classification is known as chronological classification. For example, the sales figures of a company are given below. যেমন বলা হচ্ছে কোন একটা কোম্পানি নির্দিষ্ট বিভিন্ন বছরে কি পরিমাণ সেলস হয়েছে সেই ডেটাগুলো দেওয়া আছে, এলাকা মানে সময় ভিত্তিক। সময় ভিত্তিক। আমি যদি বলি 2011-12 সালে এত সেলস হয়েছে, 12-13 সালে এত এই অর্থ বছর এত সেলস হয়েছে। হ্যাঁ, আমরা একটু আগে যে ডেটাটা দেখলাম সেখানের মধ্যে আমরা দেখেছি সময় ভিত্তিক কত লোন অ্যামাউন্ট স্যাংশন হয়েছে, কি পরিমাণ লোন অ্যামাউন্ট ডিসবার্স হয়েছে। এই ধরনের সময় ভিত্তিক যদি আমি ডেটা নিয়ে থাকি তাহলে এটাকে আমরা বলবো chronologically classified data। সাধারণত আমরা এই ধরনের chronological ডেটার ক্ষেত্রে টাইম সিরিজ অ্যানালাইসিস করি। হ্যাঁ, টাইম সিরিজ অ্যানালাইসিসটা কেন করি? আমরা এটা আমাদের প্রথম যখন ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স লেকচারটা দিয়েছিলাম তখন আমরা সেখানে আলোচনা করেছিলাম। সেখানের মধ্যে আমরা একটা ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম, ট্রেন্ড সেটিং করেছিলাম। হ্যাঁ, তো ট্রেন্ডের মাধ্যমে দেখেছিলাম কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে। ওই প্রোডাকশনটাকে আমি যদি বিগত 10 বছরের একটা ট্রেন্ড লাইন এঁকে নিই তাহলে আমরা দেখতাম কি আপওয়ার্ড গ্রোথ হচ্ছে না ডাউনওয়ার্ড গ্রোথ হচ্ছে। ঠিক আছে, এই যে ডেটাগুলো এখানে আছে এগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, গ্রাফ পেপারে যদি এঁকে নেই তখন দেখা যাবে আইদার এখানের মধ্যে কি একটা আমি গ্রাফ পাবো, তখন গ্রাফ থেকে হয়তো বা আমি একটা কার্ভ এখানে পেয়ে যাব। এখান থেকে একটা ট্রেন্ড অ্যানালাইসিস আমরা করতে পারবো। সাধারণত টাইম সিরিজ অ্যানালাইসিস এখানে ব্যবহৃত হয় এই ধরনের chronological ডেটাগুলোর ক্ষেত্রে। কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, আমি যেটা বলেছি একটু আগে যে বৈশিষ্ট্য ভিত্তিক। ইন কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন ডেটা আর ক্লাসিফাইড অন দি বেসিস অফ সাম অ্যাট্রিবিউট অর কোয়ালিটি such as gender, color of hair, literacy, religion। অর্থাৎ আপনার জেন্ডার নিয়ে হতে পারে, আপনার শিক্ষার হার নিয়ে হতে পারে। হ্যাঁ, শিক্ষা নিয়ে অর্থাৎ আপনি কতটুকু, আপনি যখন আমরা যেটা কোয়েশ্চেনিয়ার সার্ভে করি তখন আমরা এখানে কিন্তু লিখে দেই আপনি ধর্ম, আপনার বর্ণ, আপনার জেন্ডার লিখতে পারি। হ্যাঁ, আপনি বয়স এভাবে লিখতে পারি। আমরা এখানে লিখে দেই পুরুষ মহিলা এভাবে লিখে দেই। হ্যাঁ, তো শিক্ষা আমরা লিখে দেই আপনার সর্বোচ্চ শিক্ষা বা সর্বশেষ শিক্ষা, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি এভাবে করে লিখে দেই। The point to note in this type of classification is that the attribute under study cannot be measured. One can only find out whether it is present or absent in the units of the population under study. For example, if the attribute under study is blindness, we may find out how many persons are blind in a given population. অর্থাৎ আমি যদি এখানে দেখতে চাই, যেমন আমরা যখন গণসংখ্যা নির্দেশন করি, আমরা যখন ওখানে আদমশুমারি করি তখন আদমশুমারিতে আমরা দেখতে পাই, আদমশুমারি আমরা যখন করে নিই তখন কিন্তু আমরা সহজে ওখান থেকে বের করে নিতে পারি বাংলাদেশে বর্তমানে হ্যাঁ যুবক কয়জন আছে, পুরুষ কয়জন আছে, নারী কয়জন আছে, শিশু কয়জন আছে, বৃদ্ধ কয়জন আছে, যদি আমি এগুলোকে বয়স ভিত্তিক আলাদা আলাদা ভাগ করে নিই। যেমন আমরা এখানে বলেছিলাম অন্ধত্বের, you may find out how many persons are blind in a given population। একটা নির্দিষ্ট এলাকাতে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে কয়জন অন্ধ সেটা আমরা সহজে একটা ইয়েস নো কোয়েশ্চেন দিয়েই বের করে নিতে পারি। Thus, when only one attribute is studied, two classes are formed, one possessing the attribute and the other not possessing it। অর্থাৎ যারা অন্ধ আর যারা অন্ধ নয়, এই দুই ভাগে আমরা পেয়ে যাব। So this type of classification is known as simple classification. For example, the population under study may be divided into two categories such as blind and non-blind। একইভাবে আমরা মেল, ফিমেল, লিটারেট, ইলিটারেট, ওকে আমরা যে বলি সাক্ষরতার হার কত, এই ধরনের মেল, ফিমেল, লিটারেসি, লিটারেট, ইলিটারেট অ্যান্ড সো অন, এরকম অনেক কিছু আমরা বের করতে পারি। This type of classification where only two classes are formed is also called two-fold or dichotomous classification। Dichotomous শুধুমাত্র দুইটি ফলাফল থাকবে। Instead of forming only two classes, we further divide the data on the basis of some attribute or attributes so as to form several classes. The classification is known as many-fold classification. For example, we may first divide the population into males and females. Each of these classes may be further divided into literates, illiterates. Further classification can be made based on some other attributes, say employment। যেমন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে আমি যদি জনসংখ্যাগুলোকে নিই তাহলে বাংলাদেশের জনসংখ্যাকে আমরা দেখতে পাই দুইভাবে ভাগ করি, কতজন মেল আছে কতজন ফিমেল আছে, তার মধ্যে মেলদের মধ্যে কতজন লিটারেট, ফিমেলদের মধ্যে কতজন ইলিটারেট, আবার লিটারেট যারা আছে তাদের মধ্যে কতজন এমপ্লয়েড কতজন আনএমপ্লয়েড, ইলিটারেটদের মধ্যে কতজন এমপ্লয়েড কতজন আনএমপ্লয়েড।
একইভাবে লিটারেট ফিমেলদের মধ্যে কতজন এমপ্লয়েড, কতজন আনএমপ্লয়েড, ইলিটারেট ফিমেলদের মধ্যে কতজন এমপ্লয়েড, কতজন আনএমপ্লয়েড। এভাবে কিন্তু আমরা কিন্তু ম্যানিফোল্ড ক্লাসিফিকেশন আমরা করতে পারি। এখানের মধ্যে আরো অনেকভাবেই করতে পারি। যেমন ধরুন এখানে যারা এমপ্লয়েড তাদেরকে আমি বলতে পারি কাদের স্যালারি 10,000 টাকার উপরে, 10,000 টাকার নিচে, এভাবেও কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, মানে আমি যারা যারা এইভাবে আমি যদি এখানে বেকারত্বকে নিয়েও স্টাডি আলাদা করে করতে পারি, তখন কিন্তু আমরা এটা কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনে চলে যাব। যেমন দেখুন quantitative classification কি বলছে, quantitative classification refers to the classification of data according to some characteristics that can be measured, such as height, weight, income, sales। এই যে যেমন ইলিটারেটদেরকে আমি যদি জিজ্ঞেস করি ইয়েস নো আনসার দিয়ে তারা দিয়ে দিবে। যদি বলে আর ইউ এমপ্লয়েড, ও বলবে ইয়েস। ইয়েস হলে আমরা এমপ্লয়মেন্টে ফেলে দিব, নো বললে আনএমপ্লয়েড ফেলে দিব। কিন্তু যখন আমি জিজ্ঞেস করবো তাদের স্যালারি কত, এমপ্লয়েড তাদের স্যালারি কত, তখন কিন্তু সেটা আমাদের কোয়ান্টিটেটিভ ডেটাতে চলে আসবে। অর্থাৎ এটাকে আমরা মেজার করতে পারি। সেটাই বললাম যে লাস্টে আমরা এখান থেকে আবার কোয়ান্টিটেটিভে চলে আসতে পারি। একইভাবে আমি যদি ওনাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের গড় উচ্চতা কত, পুরুষের গড় উচ্চতা কত, মহিলাদের গড় উচ্চতা কত, দ্যাট ক্যান বি মেজার্ড, তখন আমরা আবার চলে যাচ্ছি কি কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। একইভাবে গড় ওজন কত, গড় উচ্চতা কত, গড় আয়ু কত, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার ফার্মে অ্যাভারেজ সেলস কত। এই ধরনের ডেটাগুলো যেগুলো মেজার করা সম্ভব সেগুলোকে আমরা বলছি, সেই ধরনের ক্লাসিফিকেশনকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মান্থলি ওয়েজেসের একটা পেজ দেয়া আছে। দি ওয়ার্কার্স অফ ফ্যাক্টরি মে বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ওয়েজেস অ্যাজ ফলোস। The workers of a factory may be classified according to wages. আমি একটা ফার্মে বা একটা ফ্যাক্টরির যারা ওয়ার্কার আছে তাদেরকে আমরা তাদের ওয়েজের ভিত্তিতে কি করলাম, আলাদা আলাদা ভাগ করলাম, ক্লাসিফাই করে নিলাম। যেমন মান্থলি ওয়েজ 4,000 থেকে 4,500 যাদের বেতন, 4,000 থেকে 4,500 স্যালারি পায় 50 জন ওয়ার্কার, 4,500 থেকে 5,000 পর্যন্ত স্যালারি পায় 200 জন, 200 জন। আবার 5,000 থেকে 5,500 পর্যন্ত ওয়েজ পায় 260 জন। এভাবে 5.5 থেকে 6 360 জন, 6 থেকে 6.5 90 জন, 6.5 থেকে 7 40 জন। অর্থাৎ ইন টোটাল 1,000 জন ওয়ার্কারকে আমরা কি করলাম, তাদের মান্থলি ওয়েজের ভিত্তিতে কি করলাম, ক্লাসিফাই করলাম। এই ধরনের আমরা ক্লাসিফিকেশনকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। আসি আমরা মূলত যখন রিসার্চ করি তখন কিন্তু রিসার্চে সবচেয়ে বেশি এমফাসিস কিন্তু এই কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনের উপরেই দিয়ে থাকি। আসি আমরা নেক্সট টপিকে চলে যাই। এই ধরনের ক্লাসিফিকেশনে কিন্তু কি থাকে, দুই ধরনের এলিমেন্ট থাকে। একটা হলো ভেরিয়েবল, যেমন এই মান্থলি ওয়েজ যেটা ছিল এটা ছিল ভেরিয়েবল, আর নাম্বার অফ ওয়ার্কার এটা হলো ফ্রিকোয়েন্সি, কতবার ঘটেছে। 4,000 থেকে 4,500 এটা কি দিয়েছি, একটা ভেরিয়েবল দিয়েছি, একটা চলক দিয়েছি, একটা ক্লাস ক্রিয়েট করেছি, এই ক্লাসের মধ্যে পড়ছে 50 জন। সেখানে 50 এটা হলো একটা ফ্রিকোয়েন্সি, আর 4,000 থেকে 4,500 এটাকে আমরা একটা ওয়েজ, একটা ভেরিয়েবল হিসেবে নিয়েছি। ওয়েজটাকে একটা ভেরিয়েবল নিয়েছি, ওটাকে আমরা ক্লাসিফাই করেছি ক্লাস ইন্টারভ্যাল দিয়ে। আসুন আমরা ভেরিয়েবল জিনিসটা কি একটু দেখে নিই। A frequency distribution refers to data classified on the basis of some variable that can be measured, such as price, wage, age, number of units produced or consumed. The term variable refers to the characteristics that vary in amount or magnitude in a frequency distribution. আমরা যখন কোন একটি পার্টিকুলার ফ্যাক্টরি ওয়েজ নিয়ে, স্যালারি নিয়ে কথা বলবো, ওদের এমপ্লয়ীদের এজ নিয়ে কথা বলবো, ওদের এমপ্লয়ীদের লিটারেসি নিয়ে কথা বলবো, তারপরে ওই কোম্পানির পার্টিকুলার প্রোডাকশন নিয়ে কথা বলবো, এই কোম্পানির সেলস নিয়ে কথা বলবো, গ্রোথ নিয়ে কথা বলবো, তখন কিন্তু এগুলো আমাদের জন্য একটা প্রত্যেকটা একটা ভেরিয়েবল। অর্থাৎ প্রাইস একটা ভেরিয়েবল, ওয়েজ একটা ভেরিয়েবল, এজ একটা ভেরিয়েবল, নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, নাম্বার অফ ইউনিটস কনজিউমড, নাম্বার অফ ইউনিটস সোল্ড, এগুলো সবগুলো একটা একটা করে ভেরিয়েবল। তো এখন ভেরিয়েবল গুলো আবার কি হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে এবং ডিসক্রিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে এবং ডিসক্রিট হতে পারে। ওকে,
প্রথম আমরা কন্টিনিউয়াসটা দেখি। কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি? কন্টিনিউয়াস ভেরিয়েবলটা হলো ইট ইজ কেপেবল অফ ম্যানিফেস্টিং এভরি কনসিভেবল ফ্র্যাকশনাল ভ্যালু। এখানে সব ধরনের ভগ্নাংশ আসবে within the range of possibilities such as the height or weight of person or the weight of a product। আমরা যদি একটা মানুষের উচ্চতা, যেমন দেখেন এখানে আমি একটু আগে একটা ছাত্রের উদাহরণ দিয়েছিলাম, একটা ছাত্রের যদি আমি দেখি ফ্রম 90 সেন্টিমিটার টু 150 সেন্টিমিটার। সো আমি যদি এখানে দেখি যে একটা ক্লাসের মধ্যে, একটা স্কুলের মধ্যে ছাত্রদের উচ্চতা 90 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের মধ্যে সীমিত, তখন প্রত্যেকের উচ্চতা কিন্তু এর মধ্যে যে কোনো একটা হবে। হিজ হাইট passes through all values between these lines, এর মধ্যেই কিন্তু উঠানামা করবে। ঠিক আছে, এখানে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আসবে। যেমন আমি যদি এটাকে আবার হাইটটাকে যদি আমি এখন সেন্টিমিটার থেকে কোথায় নিয়ে যাই, এটাকে যদি আমি এখন ইঞ্চে নিয়ে যাই, ইঞ্চিতে নিয়ে যাই, তখন আমরা ফুটে নিয়ে যাই, ইঞ্চি থেকে আবার ফুটে নিয়ে যাই, তখন দেখা যাবে 5 ফিট 2 ইঞ্চ, 5 ফিট 4 ফুট 10 ইঞ্চ, এভাবে হয়তো আসবে, যেটা কিনা একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, ওখানের মধ্যে ফ্র্যাকশনাল ভ্যালু হিসেবে কি আসবে? ফিটের থেকে ইঞ্চিতে আসবে, ইঞ্চি থেকে সেন্টিমিটারে চলে আসবে। আর অন্যদিকে ডিসক্রিট ভ্যারিয়েবল যেটা, সেটা জাম্প করে করে যাবে। এটা প্রতিটা কনসিভেবল ফ্র্যাকশনাল ভ্যালুকে কাউন্ট করবে না, এটা হোল নাম্বার হিসেবে কাউন্ট হবে, 1 2 3 4 এরকম কাউন্ট হবে। যেমন ফর ইনস্ট্যান্স আমরা উদাহরণ হিসেবে নিতে পারি দ্য নাম্বার অফ রুমস ইন এ হাউস। যেমন আমি বলতে পারি একটা স্কুলের মধ্যে কয়টা রুম আছে, তখন আমরা রুমগুলোকে কিন্তু কাউন্ট করতে পারবো, ওখানে কিন্তু কোনো ফ্র্যাকশনাল জিনিস আসবে না। যেমন এখানে উদাহরণ দিচ্ছে দ্য নাম্বার অফ রুমস ইন এ হাউস ক্যান অনলি টেক সার্টেন ভ্যালুস লাইক 1 2 3। যেমন আমরা যদি বলি 3 বেডরুম হল, আমি যদি বলি 3 বেডের একটা বাসা, তখন দেখা যাবে ওখানে 3টা বেড আছে, একটা ড্রয়িং রুম আছে, একটা কিচেন আছে, 2টা ওয়াশরুম আছে, এইভাবে আমরা কাউন্ট করবো রুমগুলোকে। Similarly, the number of employees and number of machines in an establishment are also discrete variables, কারণ এগুলো এক্স্যাক্টলি কাউন্ট করা যায়, এখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু বা কন্টিনিউয়াস কোনো ডেটা নেই। একটা ফ্যাক্টরিতে কয়জন এমপ্লয়ি চাকরি করে, কয়জন লেবার আছে, বা একটা ফ্যাক্টরিতে কয়টা মেশিনারি আছে, যেগুলোকে কাউন্ট করতে পারি আমরা। Generally speaking, continuous data are obtained through measurements, while discontinuous data are derived by counting. আমরা একটু এই লাইনটা আমরা একটু নোট ডাউন করে নিই, দিস ইজ দি বুলেট পয়েন্ট। আমরা এখান থেকে পুরো জিনিসটা সারমর্মটা পেয়ে যাব। কন্টিনিউয়াস ডেটা অর অবজার্ভ থ্রু মেজারমেন্ট, আমরা মেজার করতে পারি, যেমন আমাদের হাইট, ওয়েট, হ্যাঁ, আমরা এগুলো মেজার করতে পারি। আর ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট ডেটা হলো ডিভাইড বাই কাউন্টিং, যেগুলো আমরা গুনতে পারি, যেগুলো আমরা গুনে নিতে পারি। ঠিক আছে, আমাদের কয়টা কোর্স আছে আমাদের সেমিস্টারে, আমাদের 12টা সেমিস্টার আছে, তার মধ্যে আমাদের প্রতি সেমিস্টারে 4টা করে কোর্স নিতে হচ্ছে। একটা মেশিন, একটা ফ্যাক্টরিতে 10টা মেশিন আছে, 50 জন এমপ্লয়ি আছে, এইভাবে আমি কাউন্ট করতে পারি। সো এটা হলো ডিসক্রিট ডেটা বা ডিসকন্টিনিউয়াস ডেটা। Series which can be described by a continuous variable are called continuous series. Series represented by discrete variable are called discrete series. So the following are 2 examples of discrete and continuous frequency distribution. আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়েছে। আমরা একটু দেখি, প্রথমটা হলো ডিসক্রিট দিয়েছে, নাম্বার অফ চিলড্রেন 0 1 2 3 4 5 6 চিলড্রেন। নাম্বার অফ ফ্যামিলিজ, হয়তো কোনো একটা নির্দিষ্ট এলাকাতে ফ্যামিলিগুলোকে সার্ভে করা হলো, দেখা যাচ্ছে 10টি ফ্যামিলিতে কোনো সন্তান নেই, 2360টি ফ্যামিলির মধ্যে 10টি ফ্যামিলিতে কোনো সন্তান নেই, নিঃসন্তান। আবার 400টি ফ্যামিলিতে 1টি করে সন্তান রয়েছে, 800টি ফ্যামিলিতে 2টি করে সন্তান, 700টি ফ্যামিলিতে 3টি করে, 250টি ফ্যামিলিতে 4টি করে, 150টি ফ্যামিলিতে 5টি করে, 50টি ফ্যামিলিতে 6টি করে সন্তান রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এইগুলোকে আমরা বলছি ডিসক্রিট ডেটা, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কারণ এখানে এক্স্যাক্টলি কাউন্ট করা যাচ্ছে। কিন্তু কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে দেখেন এখানে বলা হচ্ছে 20 থেকে 25 ইয়ার্স মধ্যে এমপ্লয়ি আছে 10 জন, 25 থেকে 30 15 জন, এইভাবে 24 45 26 4। এখন এখানে 20 থেকে 25 যেটা দেওয়া হয়েছে, এটা এক্স্যাক্টলি কিন্তু ডেটাটা কখনো পাওয়া যাবে না, কারণ এখানে কিছু মানুষের হয়তো এইজ হলো 20 প্লাস, 21 22, আবার 25 যাকে কাউন্ট করছিস তার বয়স হয়তো বা 25 ইয়ার 5 মান্থ 5 ডেজ। সো সেক্ষেত্রে 5 মান্থ 5 ডেজ কিন্তু আমরা কাউন্ট করছি, দ্যাট ইজ মেজার্ড, আমরা মেজার করছি, আমরা মেজার করে নিচ্ছি, সেটা হলো আমরা তখন আমরা এটাকে বলবো কন্টিনিউয়াস ডেটা। একইভাবে আমি যদি বলি কতজন মানুষের উচ্চতা, যদি আমি বলি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চ কারা, 5 ফুট 2 ইঞ্চ থেকে 5 ফুট 4 ইঞ্চ পর্যন্ত কোন এমপ্লয়িগুলো, 5 ফুট 4 থেকে 5 ফুট 6 ইঞ্চ পর্যন্ত কোন এমপ্লয়িগুলো, এভাবে যদি আমি কাউন্ট করি তখন এটাও হবে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি
ডিস্ট্রিবিউশন। এখন আসেন আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে এটাকে আমরা এস্টাবলিশ করব আমরা দেখি। দ্য প্রসেস অফ preparing this type of distribution is very simple. We have just to count the number of times a particular value is repeated. অর্থাৎ এই ভ্যালুটা কতবার রিপিট হচ্ছে সেটা আমরা দেখব। এটাকে আমরা একটা টালি করব ওখান থেকে, which is called the frequency of that class. ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি। In order to facilitate counting, prepare a column of tally. In other column, place all possible values of the variable from the lowest to the highest. যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা একটি প্রশ্ন দেওয়া আছে, the process shall be clear from the following example of number of refrigerators sold on 22 working days by leading agency house. কোন একটা এজেন্সি হাউস বিগত 22 দিনে যেই রেফ্রিজারেটরগুলো সেল করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার অফ রেফ্রিজারেটর বিগত 22 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 20টি রেফ্রিজারেটর সেল হয়েছে 3 দিন, 23টি 4 দিন, 26টি 3 দিন, এইভাবে করে সেল হয়েছে। এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমি কি করলাম, আমি এখন এগুলো টালি আকারে দেখালাম। এখন আমি এখানে টালি আকারে দেখালাম যে the process shall be clear from the following example of the number of refrigerators sold. এখানে আমি টালি আকারে দেখলাম, জাস্ট ফ্রিকোয়েন্সি গুলোকে আমি কি করলাম, রিপিট করলাম। রিপিট, হ্যাঁ 3 রিপিট হয়েছে 3বার, 3 3 3 এঁকে দিলাম। 5 হলে তখন আমি কি করেছি 1 2 3 4 দিয়ে 1 2 3 4, এরপর এটাকে আমি কি করলাম ক্রস করলাম। So the table clearly shows that 3 days 20 refrigerators are sold each day, 4 days 23 refrigerators are sold each day. ঠিক আছে, এই ডেটা থেকে আমরা সহজে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম যে 3 দিন, এই 22 দিনের মধ্যে 3 দিন এমন ছিল যে 3 দিনে 20টি করে রেফ্রিজারেটর সেল হয়েছে। তাহলে এই 20 সংখ্যাটা ঘটেছে কয়বার, 1 2 3, 22 এর মধ্যে এই 20 ঘটেছে 3 বার, 23 ঘটেছে 4 বার, 2 3 4, এটাকে আমরা টালি আকারে দেখিয়েছি। So that is called another frequency. যখন এখানে ফ্রিকোয়েন্সিটা দেয়া নেই, এখানে ফ্রিকোয়েন্সিটা দেয়া নেই এবং খেয়াল করলে দেখা যায় এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস ডেটা নেই, এখানে পুরোটাই রয়েছে কি ডিসক্রিট ডেটা। সেজন্য আমরা কাউন্ট করতে পেরেছি। কিভাবে করব, আমরা প্রথমে এখান থেকে বেছে নিয়েছি ইন টোটাল যতগুলো রিপিট হয়েছে, যেমন 23 কি আর আছে কিনা দেখে এই যেটা আমরা করব, এটা আমরা করার আমি নিয়মটা একটু দেখিয়ে দিই আপনাকে। আমরা প্রথমেই লিখে যাব, আমরা শুরু থেকে যেমন ছোট থেকে আমরা বড় দিকে সাজিয়ে নিতে পারি। যেখানে সবচেয়ে ডাটাটা কত আছে, সবচেয়ে ছোট ডাটা আছে আমি দেখতে পাচ্ছি 20 লিখে ফেললাম। এরপরে ছোট ডাটা আছে 23, হ্যাঁ সেটাও লিখে ফেললাম। এভাবে ছোট থেকে বড় যতগুলি ডেটা আছে ইউনিক ডেটাগুলো আগে লিখে ফেললাম, এই এরাই আছে। কিন্তু এখন এগুলো কিন্তু রিপিট হয়েছে, 22 দিনের মধ্যে রিপিট হয়েছে। যেমন 20টি রেফ্রিজারেটর, আমরা এখান থেকে 20 সংখ্যাটা খুঁজে নিই, 1 বার 2 বার 3 বার, 3 বার আছে। তাহলে এটাকে আমি করলাম প্রতিবারের সময় দাগ দিব। 20টা আমি খুঁজে যাচ্ছি, একবার পেলাম একটি দাগ দিয়ে দিলাম, ট্যালি করব। দ্বিতীয়বার পেলাম একটি দাগ দিয়ে দিলাম, তৃতীয়বার পেলাম আবার একটি দাগ দিয়ে দিলাম। এইভাবে আমি যখন ট্যালি করে নিচ্ছি, এই ট্যালিটাকে আমি তখন কি করলাম, ফ্রিকোয়েন্সি ঘরে এসে লিখে ফেললাম 3। একইভাবে 23, এরপরে যখন আমি 23 কাউন্ট করব তখন 23টাকে আমি খুঁজছি। 23 কয়বার আছে দেখছি, 1 বার 2 বার 3 বার 4 বার। প্রতিবার খোঁজার সময় আমি কি করলাম, একটি করে দাগ দিলাম। ঠিক আছে, 23 আবার দাগ দিলাম, 23 আবার দাগ দিলাম, 23 আবার দাগ দিলাম। যখন এভাবে 4 বার হয়ে যাচ্ছে, তালিতে লিখে ফেলেছি। তালিতে লেখার পর এটাকে আমি কি করলাম, ফ্রিকোয়েন্সি লাইনে এসে ফ্রিকোয়েন্সি কলাম এসে 4 লিখে দিলাম। সিমিলারলি আমি যদি এখানে 30 খুঁজি, দেখেন 30টা যদি খুঁজতে থাকি, একবার ওকে 1 2 3 4 5 এই
আমরা যখন ট্যালি করি তখন এইভাবে করি, ঠিক আছে। প্রতিবার 4 পেরিয়ে 5-এ গেলে আমরা একটা ক্রস দিয়ে এইভাবে এটাকে প্রেজেন্ট করি, যেটা দি স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাট। তো এইভাবে আমরা টালি করে নিই, টালি থেকে আমরা তারপরে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিই। ফ্রিকোয়েন্সিগুলো যখন অ্যাড করে নিচ্ছি তখন আমরা সামেশন দেখতে পাচ্ছি 22। সো এই ছিল আমরা ইনিশিয়ালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করি এই ধরনের ডিসক্রিট ডেটার ক্ষেত্রে। এখন আমরা যখন ক্লাস ইন্টারভেল করব তখন কিন্তু আমাকে কিছু নতুন জিনিস বেছে নিতে হবে। যেমন এখানে তো ডেটাগুলো ডিসক্রিট ছিল, তা আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ করতে পেরেছি। এখন যদি ডেটাগুলো কন্টিনিউয়াস ডেটা হয় তখন আমরা কি করব, বা এটাকে আমরা কি করতে পারতাম, আমরা এটাকে ক্লাসে ভাগ করতে পারতাম। যে আমরা বলতে পারতাম 20 থেকে 22টি রেফ্রিজারেটর সেল হয়েছে কতদিন, আবার 23 থেকে 25টি হয়েছে কতদিন, হ্যাঁ, আবার 26 থেকে 28টি হয়েছে কতদিন। এই যে এভাবে যদি আমি ভাগ করতাম তখন এটাকে আমরা কি বলতাম, ক্লাস। আমরা সেটাই আমরা নিচে আলোচনা করব। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ক্লাস ইন্টারভেলস। This type of classification is most popular in practice. আমরা যে রিসার্চগুলো করব, আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করব ইন জেনারেলি, তখন আমরা এই ক্লাসিফিকেশনটা কাজে লাগাবো। যেমন এখানে কয়েকটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো ক্লাস লিমিটস। ক্লাস লিমিট, the class limits are the lowest and the highest value that can be included in the class. For example, take the class 20 থেকে 40. The lowest value of this class is 20, highest value is 40. যেমন আমি এখানে এই উদাহরণটা নিতে পারি। যখন আমি এখানে দেখতে পাচ্ছি 130 থেকে 134 সেন্টিমিটারের মধ্যে স্টুডেন্ট আছে 5। সো এই ক্লাসের মধ্যে আমার লোয়েস্ট ভ্যালু হলো 130 এবং হাইয়েস্ট ভ্যালু হলো 134 সেন্টিমিটার। তাহলে এখানে আপার লিমিট হলো 134, লোয়ার লিমিট হলো 130। The lowest value of this class is 20 and the highest is 40. The two boundaries of the class are known as the lower limit and upper limit of the class. এখানে উদাহরণ হিসেবে আরো সহজে দেওয়া আছে। Of the class 70 to 89, 70 is the lower limit, 80 is the upper limit. আমরা একটু আগে দেখলাম, এখানে বলেছিলাম 130 is the lower limit, 134 is the upper limit. ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলটা কি জিনিস? শ্রেণী ব্যবধান। The span of a class, ব্যাপ্তি, that is the difference between the upper limit and the lower limit is known as class interval. অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি ক্লাস ইন্টারভেল। ফর এক্সাম্পল, in the class 20 to 40 the class interval is 20. The size of the class interval is determined by the number of classes and the total range in the data. ঠিক আছে, এটা আমরা আমাদের সুবিধা মতো কিন্তু বেছে নিতে পারি। আমরা চাইলে এখানে যে আমরা ক্লাস ইন্টারভেল এই যেখানে আমরা রেখেছি, দেখুন এখানে আমরা কিন্তু গ্যাপ রেখেছি 555 করে, হ্যাঁ, 129.5 থেকে 134.5, 134.5 থেকে 139.5। এখানে ক্লাস ইন্টারভেল রেখেছি অ্যাকচুয়ালি 5 করে। ক্লাস ইন্টারভেল ছিল 5। এই যে আই, এটা আমি একটু পরে আলোচনা করছি, একটু পরে আসবে আমাদের ক্লাস ইন্টারভেল জিনিসটা একটু, তখন আমরা এটা আরো ডিটেইলস আলোচনা করব। যেমন দেখুন ক্লাস ইন্টারভেল আমরা কত রেখেছি, এখানে 20 থেকে 40 ক্লাস ইন্টারভেল ছিল 20। কিন্তু আমরা যেই ম্যাথটা আমি এখানে উদাহরণ হিসেবে আপনাকে দেখাচ্ছি, এখানে প্রতিটা ক্লাসে কিন্তু কি আছে, ক্লাস ইন্টারভেল 5 করে আছে। ঠিক আছে, এখানে প্রতিটাতে কিন্তু ক্লাস ইন্টারভেল আছে 5 করে। ক্লাস ইন্টারভেলকে এখানে আইডি আমরা রিপ্রেজেন্ট করি। আমরা যখন সেন্ট্রাল টেন্ডেন্সির ম্যাথগুলো করব তখন এই জিনিসটা আমরা খেয়াল করব, দেখতে পাবো। এখানে আপাতত আলোচনা এটা করিনি, এটা আমরা পরবর্তী চ্যাপ্টার 4 এ আলোচনা করব। তারপর আমি আপনাদের বোঝার জন্য দেখিয়েছি, আমরা যখন অ্যারিথমেটিক মিন বের করব তখন দেখতে পাচ্ছেন এখানে একটা আই ব্যবহৃত হয়েছে। এই আইটা দিয়ে আসলে ইন্টারভেল বোঝানো হচ্ছে। তো দেখুন এখানে প্রতিটা ক্লাসে কিন্তু ইন্টারভেল ধরা আছে 5। আসলে ক্লাস ফ্রিকোয়েন্সি, the number of observation corresponding to the particular class is known as the frequency of that class or the class frequency. In the illustration given, the frequency of the class is 5000 to 6000 is 50, which implies that there are 50 employees having income between। ঠিক আছে, আমরা একটু আগে উদাহরণটা দেখেছি কিন্তু ফ্রিকোয়েন্সি বিষয়টা। এই যে এখানে আমরা দেখেছিলাম ফ্রিকোয়েন্সি, এরপরে এখানেও আমরা দেখেছিলাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই যে নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি। দেখুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বলছে ইনকাম 5000 থেকে 6000 পর্যন্ত ইনকাম করেন, নাম্বার অফ এমপ্লয়ি 50। এটাকে আমরা বলছি ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি। আর এটাই হলো আমাদের ক্লাস।
ক্লাসিফিকেশন করেছি। হ্যাঁ, এখানে কিন্তু এখানেও আমরা সেম, এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। দেখুন 129.5 থেকে 134, অথবা এখানে দেখুন 130 থেকে 134 সেন্টিমিটারের মধ্যে স্টুডেন্ট আছে 5 জন, এটাকে আমরা বলছি ক্লাস ফ্রিকোয়েন্সি। এটা হলো ক্লাস, ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে আমার এই ক্লাস ইন্টারভেলের ভিতরে আমার ফ্রিকোয়েন্সি হলো 5। ঠিক আছে, এই হলো আমার ক্লাস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতজন স্যাম্পল, কতজন আমি ওই একই ক্লাস ইন্টারভেলের ভিতরে কতজনকে আমি অবজার্ভ করছি। The number of observations corresponding to that particular class is known as the frequency of that class, অথবা ক্লাস ফ্রিকোয়েন্সি। এরপর আসি ক্লাস মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব? It is a value lying halfway between the lower and upper class limits of a class interval. Midpoint of a class is ascertained as follows: upper limit of the class plus lower limit of the class divided by 2. এখানে দেখুন, আমরা যদি এখান থেকে মিড পয়েন্ট বের করতে চাই, দেখুন লোয়ার লিমিট হলো 5000, আপার লিমিট হলো 6000। আমি যদি 5 এবং 6 মানে অ্যাড করে নিই, তাহলে এটা হচ্ছে 11000। 11000 কে আমি যদি ডিভাইড করি, তখন আমাদের মিড পয়েন্ট পাচ্ছি কত? 5500। ঠিক আছে, এই একই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মিড পয়েন্টের অঙ্কটা আছে। আমরা যখন এটাকে আমরা এইভাবে যখন আমরা ক্লাস ইন্টারভেল সাজিয়ে নিয়েছি, যেখানে আই হচ্ছে 5, ক্লাস ইন্টারভেল হচ্ছে 5, মিড পয়েন্ট দেখেন 132, অর্থাৎ 129.5 কে 134.5 যখন আমরা অ্যাড করছি, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে, আপার লিমিট এবং লোয়ার লিমিট আমি যখন অ্যাড করছি, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 132। কারণ এই দুটোকে আমরা অ্যাড করে নিলে তখন আমার আসে 264। তো 264 কে আমি যদি কি করি, 2 দিয়ে ভাগ করে নিই, তখন আমরা পাচ্ছি 132, যেটা কিনা এই ক্লাসের মিড পয়েন্ট। For the purpose of further calculations in statistical work, the midpoint of each class is taken to represent that class. আমরা সহজে ক্যালকুলেশন করার জন্য ওই ক্লাসের মিড পয়েন্টটাকে ওই ক্লাসের রিপ্রেজেন্ট হিসেবে ধরে নিই। So there are two methods of classifying the data according to class interval. এই ক্লাস ইন্টারভেল অনুসারে ডেটাগুলোকে ভাগ করার দুইটা মেথড আছে, একটা হলো এক্সক্লুসিভ মেথড, একটা হলো ইনক্লুসিভ মেথড। আমরা প্রথমে এক্সক্লুসিভটা দেখে নিই। When the class intervals are so fixed that the upper limit of one class is the lower limit of the next class, it is known as the exclusive method of classification. Following data are classified on this basis. আমরা এক্সক্লুসিভ মেথডের মধ্যে দেখছি, when the class intervals are so fixed that the upper limit of one class is the lower limit of the next class, it is known as the exclusive method of classification. যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইনকামটাকে দেওয়া আছে 5000 থেকে 6000, 6000 থেকে 7000, 7000 থেকে 8000, এইভাবে করে 8 থেকে 9, 9 থেকে 10, এইভাবে করে। আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটটা হলো পরবর্তী ক্লাসের ক্ষেত্রে গিয়ে লোয়ার লিমিট হয়ে গিয়েছে। 5000 থেকে 6000 এর মধ্যে এমপ্লয়ি আছে 50 জন, আবার 6000 থেকে 7000 এমপ্লয়ি আছে 100 জন। So it is clear that the exclusive method ensures continuity of data in as much as the upper limit of one class is the lower limit of the next class. Thus, in the above example, there are 50 employees whose income is between rupees 5000 to 5999.99. Okay, so কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, সেটা হলো দেখুন এক্স্যাক্টলি যিনি 6000 টাকা স্যালারি পায়, তাকে যদি আমি এই এক্সক্লুসিভ মেথডের মধ্যে ইনক্লুড করতে চাই, তাহলে তাকে আমি কোথায় ইনক্লুড করব? তাকে আমি 5000 থেকে 6000 এর ক্লাসের মধ্যে ইনক্লুড করব, নাকি 6000 থেকে 7000 এর ক্লাসের মধ্যে ইনক্লুড করব? এটা একটা চ্যালেঞ্জ, বা এটা একটা জানার বিষয় আছে, আমাদেরকে জেনে নিতে হবে। সো অ্যান এমপ্লয়ি হু ইজ গেটিং এক্স্যাক্টলি রুপিস টাকা 6000 উড বি ইনক্লুডেড ইন দ্য ক্লাস 6000 টু 7000। ঠিক আছে, অর্থাৎ উনি পরেরটাতে চলে যাবেন, কারণ আমরা এখানে অ্যাকচুয়ালি যেটাকে বলছি 5000 থেকে 6000, আমরা যেটা বলছি 5000 থেকে 6000, এটা আসলে 5000 থেকে 6000 নয়, বরং এটা হচ্ছে 5999। এই যে দেখতে পাচ্ছি 6000, এই প্রথম ক্লাসটাতে এটা অ্যাকচুয়ালি হলো 5000 থেকে 5999.99 টাকা। তাহলে 6000 যদি আসে সেটা চলে যাবে, 6000টা অ্যাকচুয়ালি কাউন্ট হবে, এক্স্যাক্টলি 6000 যিনি স্যালারি পায় তিনি চলে যাবে এখানে। একইভাবে যিনি 7000 টাকা স্যালারি পায় তিনি চলে যাবে একইভাবে পরের ক্লাসে।
কারণ এখানে এইটাতে হবে তখন ৬০০০ থেকে ৬৯৯৯.৯৯ টাকা। For example, if a questionnaire includes an observation asking the respondent the number of items, number of times he visits the superbazaar in a month, he is required to tick one of the categories 5 to 10, 10 to 15. এখন একজনকে পেয়েছি আমি, a person who visits the superbazaar exactly for 10 times may find it very difficult to decide whether to put the tick in the space against class 5 to 10, 10 to 15. In the absence of any specific instruction, some people may tick the class 5 to 10, while others may 10 to 15. Hence, whenever this method is used, it is necessary to give clear instructions in the questionnaire. However, the reader should note that if class intervals are given like 0 to 10, 10 to 20, etc., it is always presumed that upper limit is exclusive. Upper limit is exclusive. So, এটা আমরা হয়তো presume করব an observation exactly equal to the upper limit is not included in that class. এটা এখন না হয় আমি আপনি আমরা যারা রিসার্চ করবো, যারা অবজারভেন্ট আছে তারা খেয়াল করব, কিন্তু যারা সার্ভেতে অংশগ্রহণ করবে, যেটা রেসপন্ডেন্ট, ওনারা হয়তো এই জিনিসটাকে মাথায় রাখতে নাও পারে। সেক্ষেত্রে আমাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ইনক্লুসিভ মেথডে চলে যাব। এই জন্যে আমাদের এই ইনক্লুসিভ মেথডটা অনেকটা উপকার। আসলে ইনক্লুসিভ মেথডটা কি? Under the inclusive method of classification, the upper limit of one class is included in that class itself. অর্থাৎ এখানে আমরা এক্স্যাক্টলি মেনশন করে দিয়েছি 5999. The example given on the next page illustrates this method. আমরা যেটা করেছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা এখানে লিখলাম, যে 5000 থেকে 5999 পর্যন্ত যারা ইনকাম করে তাদের মধ্যে এইটি দিয়ে দিয়েছি, 6000 থেকে 6999, 100। এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, এটা কিন্তু অনেকটুকু ইজি, আমরা মানে সহজে আমরা এটাকে নিতে পারছি, বুঝতে পারছি। সেক্ষেত্রে অন্য কেউ যদি অর্থাৎ এমন দেওয়া থাকতো যে মেয়েটিক যারা 5 থেকে 10 বার সুপার বাজারে শপিং করতে যায়, 5 to 10, 11 to 15 যদি দেওয়া থাকতো, তাহলে যিনি 10 বার যায় তিনি 5 থেকে 10এই টিক দিন, ভুল করে 10 থেকে 15তে দিবেন। অথবা যিনি 10 বার যায় উনি যে কোনো একটা বাছাই করতে, তার জন্য একটা ব্যাক পেতে হবে। In the class 5000 to 5999, we include employees whose income is between 5000 to 5999. If the income of an employee is exactly 6000, তাহলে উনি অটোমেটিক্যালি নেক্সট ক্লাসে চলে যাচ্ছে। So the above example makes it clear that there is no confusion here of the type we may find under the exclusive method. Exclusive method যে কনফিউশনটা ছিল যে আমার যদি এক্সাক্ট স্যালারি 6000 হয়, আমি কি প্রথম ক্লাসে যাব নাকি দ্বিতীয় ক্লাসে যাব, সেটা না হয় একজন রিসার্চার বা একজন অবজারভেন্ট বা একজন একাডেমিশিয়ান হয়তো উনি এক্স্যাক্টলি জানে জিনিসটা, যে আপার লিমিটে সবসময় এক্সক্লুসিভ হয়। আপার লিমিট এক্স্যাক্টলি আপার লিমিটের যে মানটা, সেই মানে যদি ডেটা পাওয়া যায়, সেটা কিন্তু এক্সক্লুসিভ হয়ে পরের ক্লাসে চলে যাবে। কিন্তু একজন লেইম্যান কিন্তু এটা জানবে না, যিনি সার্ভেতে অংশগ্রহণ করবে তিনি তার জানাটা জরুরি না, তিনি নাও জানতে পারবেন। সেক্ষেত্রে আমাদের জন্য নিরাপদ হলো আমরা ইনক্লুসিভ মেথডটা ইউজ করব। ঠিক আছে, ইনক্লুসিভ মেথড অনেক সময় আমরা এক্সক্লুসিভ মেথডে ডেটা দেওয়া থাকলে সেটাকে আমরা ইনক্লুসিভে কনভার্ট করে নিই। যেমন এই ম্যাথটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি, আমরা এই ম্যাথটাকে আমরা বোঝার সুবিধার জন্য আমরা ডেটাটা নিয়েছিলাম কিন্তু ইনক্লুসিভ মেথডে, কিন্তু ওই ক্লাস ইন্টারভেলের ব্যাপারটা সহজ করার জন্য আমরা এটাকে এক্সক্লুসিভ মেথডে নিয়ে গিয়েছি। ডেটাটা নেওয়ার সময় আমি কিন্তু নিয়েছি কি ইনক্লুসিভে, যাতে করে আমাদের জন্য ডেটা কালেক্ট করাটা সহজ। হ্যাঁ, 132, 134 আমরা নিয়েছি, 5, 15 এভাবে করে নিয়েছি। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা তখন কি করলাম, এটাকে এই জিনিসটাকে আমরা কি করলাম, ইনক্লুসিভটাকে এক্সক্লুসিভে কনভার্ট করলাম, যাতে করে আমরা ক্লাস ইন্টারভেল 5টা সহজ করে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এই সো আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম একটু সাম আপ করি। আমরা আজকে প্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে দেখলাম ডেটা প্রেজেন্টেশনের সুইটেবিলিটি কি, স্ট্যাটিস্টিক্যাল টেবল কি, স্ট্যাটিস্টিক্যাল চার্ট কি। ক্লাসিফিকেশন অফ ডেটার মধ্যে আমরা যা যা দেখেছি আলোচনা করেছি তা ছিল জিওগ্রাফিক্যাল, ক্রোনোলজিক্যাল, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটাগুলো কি, 4 ধরনের ডেটা। এবং লাস্টে আমরা এটা করলাম, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে ট্যালির মাধ্যমে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যালি এবং ফ্রিকোয়েন্সি মাধ্যমে আমরা কিভাবে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করি বা ফর্ম করি তা দেখলাম। এরপর আমরা ক্লাসিফিকেশনগুলো দেখলাম, যেখানে আমরা ক্লাস লিমিট, ক্লাস ইন্টারভেল, ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস মিড পয়েন্ট, এক্সক্লুসিভ মেথড, ফাইনালি ইনক্লুসিভ মেথড নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আশা করি আমাদের আজকের টপিকগুলো আমরা সবাই
ভালোভাবেই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।